তো উপসর্গ এই জায়গা থেকে, ঠিক আছে, তোমরা জানো উপসর্গ আর হচ্ছে প্রকৃতি প্রত্যয় আর হচ্ছে সমাস, ঠিক আছে, এই তিনটা হচ্ছে ঘুরে বেঁচে আসে। তো এই একটা ক্লাসে উপসর্গ 100% কমন আসবে এবং ইনশাল্লাহ তুমি হচ্ছে পরীক্ষায় পারবা এবং তোমার পরীক্ষা খুবই ভালো হবে ইনশাল্লাহ। দেখো একদম বেসিক সব ক্লিয়ার হয়ে যাবে। ওকে চলো তাহলে উপসর্গ ক্ষেত্রে আমি তোমাদেরকে উপসর্গ পড়ানোর আগে জাস্ট এখানে স্লাইড গুলো আছে, প্রথমে খেয়াল করো এটা উপসর্গ কাকে বলে এবং উপসর্গের প্রয়োজনীয়তা ব্যাখ্যা করো। তাহলে উপসর্গ কাকে বলে? আসলে উপসর্গ হচ্ছে মেইনলি অব্যয় জাতীয় শব্দাংশ আছে, কিছু অব্যয় জাতীয় শব্দাংশ আছে যেগুলো স্বাধীন পদরূপ ব্যবহৃত হতে পারে না, কিন্তু শব্দ বা ধাতুর আগে বসে তার অর্থের সংকোচন, সম্প্রসারণ, পূর্ণতা অথবা পরিবর্তন সাধন নতুন অর্থবোধক শব্দ তৈরি করতে পারে, তাকে বলা উপসর্গ। ঠিক আছে, তাহলে এরা অব্যয় জাতীয় শব্দাংশ এবং স্বাধীন পদরূপ ব্যবহৃত হতে পারে না, কিন্তু শব্দ বা ধাতুর পূর্বে বসে অর্থের সংকোচন, সম্প্রসারণ, পূর্ণতা, পরিবর্তন সাধন এগুলা করে, যেমন অগা, অনা, অপ, এরকম অনেক উপসর্গ আছে। উপসর্গের প্রয়োজনীয়তা যদি তোমাদেরকে বলে তাহলে তুমি কি লিখবা? যে তোমাকে উপসর্গের প্রয়োজনীয়তা যদি তোমাকে একটু বলতে বলে, যে উপসর্গের প্রয়োজনীয়তা গুলা যদি বলে তখন তুমি কি করবা? ওকে চলো তো দেখাই, এগুলো হচ্ছে রাহাত ভাই পড়াইছে তোমাদেরকে। ওই প্রশ্নগুলো এখানে আছে, এই যে সমাজ টমাজ পড়াইছে, আমরা এখন উপসর্গ থেকে শুরু করব। ওকে ওকে এই যে তাহলে দেখো, তাহলে হচ্ছে এই যে উপসর্গ কি আমরা অলরেডি তোমাদেরকে বলছি, উপসর্গ প্রয়োজনীয়তা যদি তোমাদেরকে বলে তাহলে তুমি এটা লিখবা যে উপসর্গ যুক্ত হলে শব্দে 5 ধরনের পরিবর্তন ঘটে। কি কি? যে অর্থবোধক, নতুন অর্থবোধক শব্দ তৈরি হয়, যেমন হচ্ছে হার, হার একটা শব্দ, ঠিক আছে, হার। তুমি যদি প্র উপসর্গ এখানে লাগাও তাহলে প্র যোগ হার প্রহার, ঠিক আছে, প্রহার, প্রহার মানে হচ্ছে মারা। তাহলে অর্থবোধক, নতুন অর্থবোধক শব্দের তোমার সৃষ্টি হচ্ছে, শব্দের অর্থ পরিপূর্ণ হয়ে ওঠে। যেমন রূপ, রূপ এর আগে তুমি অপযুক্ত করছো, অপ যোগ রূপ, অপরূপ, অপ উপসর্গ যুক্ত করছো, অপরূপ উৎকৃষ্ট, তাহলে শব্দের অর্থ একটা পরিপূর্ণতা পাচ্ছে। শব্দের অর্থ সম্প্রসারিত হয়, যেমন তাপ থেকে প্রতাপ, প্রতাপ মানে কি? পরাক্রমশালী কেউ, প্রতাপ পরাক্রমশালী। শব্দের অর্থের সীমানা সংকুচিত হয়, মানে শব্দের অর্থটা ধরো আগে ছিল রাজি, রাজি, এরপর হয়েছে নিমরাজি, তো নিমরাজি মানে কি? অর্ধেক রাজি, তাহলে অর্থটা সংকুচিত হচ্ছে, সীমানাটা, অর্থের সীমানা। শব্দের অর্থের পরিবর্তন ঘটে, যেমন হাস থেকে ইতিহাস, ইতিহাস মানে পুরাণ কাহিনী, তাহলে অর্থের একটা পরিবর্তন তুমি করতেছো, ঠিক আছে, পরিবর্তন করতেছো। তাহলে বলে যে হচ্ছে উপসর্গ ক্ষেত্রে উপসর্গ কাকে বলে, উপসর্গের প্রয়োজনীয়তা, যেটা কুমিল্লা বোর্ডে আসছে, চট্টগ্রাম বোর্ডে আসছে। তো তুমি এটা দিবা, লিখবা, এরপর তুমি বলবা যে উপসর্গের নিজের কোনো অর্থ নাই, কিন্তু অন্য অর্থপূর্ণ শব্দের আগে বসে নতুন অর্থবোধক শব্দ তৈরি করে এবং একাধিক নতুন অর্থের দোতনা সৃষ্টি করে, ঠিক আছে, ফলে শব্দ ভান্ডার বৃদ্ধি পায়, শব্দ গঠনের সহায়তা হয়, ভাষার সৌন্দর্য, মাধুর্য, সাবলীলতা, গতিশীলতা সৃষ্টিতে উপসর্গ গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। এতটুকু লিখলে তোমার ইনশাআল্লাহ হয়ে যাবে। ওকে, এরপর যে প্রশ্নটা পরীক্ষায় মানে হরহামেশাই আসে, মানে এটা একদম পেইড প্রশ্ন, ঠিক আছে, খুবই ইম্পর্টেন্ট, যে উপসর্গের অর্থবাচকতা নাই কিন্তু অর্থদ্যোতকতা আছে, উদাহরণস্বরূপ বিশ্লেষণ করো। তাহলে অর্থবাচকতা নাই মানে হচ্ছে যে নিজের কোনো অর্থ নাই, অর্থদ্যোতকতা আছে মানে কি? এটা নতুন অর্থ তৈরি করার ক্ষমতা রাখে বা শব্দের অর্থের একটা চেঞ্জ আনতে পারে, সেখানে অনেক ধরনের পরিবর্তন আনতে পারে, সম্প্রসারণ, সংকোচন, অনেক কিছু করতে পারে। তাহলে এরা হচ্ছে অব্যয়জাতীয় শব্দাংশ, যারা হচ্ছে স্বাধীন শব্দ ব্যবহৃত হতে পারে না কিন্তু নতুন অর্থবোধক শব্দ তৈরি করতে পারে, ঠিক আছে, তৈরি করতে পারে। তাহলে অর্থবাচকতা নাই মানে কি? এদের নিজের কোনো অর্থ নাই। অর্থবাচকতা মানে কি? এরা চেঞ্জ করতে পারে। আমরা দেখতেছি যে নতুন অর্থবোধক শব্দ তৈরি হয়, আগে যা পড়ছি ওটা আমি দিয়ে দিয়েছি, তোমাদের নতুন করে আর আলাদা করে এক্সট্রা করে পড়ার দরকার নাই। যে নতুন অর্থবোধক শব্দ সৃষ্টি হয়, প্রহার, ঠিক আছে, শব্দের অর্থ পরিপূর্ণ হয়ে যায়, অপরূপ, ঠিক আছে, ওই যেটা আমরা একটু আগেই বলছি সেগুলা। তারপর তুমি সুন্দর মতো লিখবা যে এরা আসলে অর্থের বৈচিত্র্য সাধন করে, কিন্তু তাহলে কিন্তু আসলে আলাদা কোনো অর্থ প্রকাশ করে না। কিন্তু যে তারা যদি যুক্ত হয়, শব্দের গুলো যুক্ত হয়, তাহলে নানা পরিবর্তন করার পাশাপাশি নতুন শব্দ গঠন করে, ঠিক আছে। তাহলে তার মানে যাদের অর্থবাচকতা নাই, নিজের কোনো অর্থ নাই কিন্তু অর্থদ্যোতকতা আছে, অন্য কোনো শব্দের আগে বা ধাতুর আগে বসলে অর্থের একটা চেঞ্জ তারা করতে পারে, অর্থের চেঞ্জ তারা করতে পারে এবং নতুন অর্থবোধক শব্দ তৈরি করার তারা ক্ষমতা রাখে, এবং আমরা দেখছি যে এখানে অনেক ধরনের পরিবর্তন তারা সাধন করতে পারে, ঠিক আছে। তাহলে এই প্রশ্নটা খুবই ইম্পর্টেন্ট, 5 স্টার, তোমাকে অবশ্যই পারতে হবে, ঠিক আছে, খুবই ইম্পর্টেন্ট, তোমাকে অবশ্যই পারতে হবে। ওকে, তুমি পারবা এখন আশা করি, খুবই ইম্পর্টেন্ট। উপসর্গের শ্রেণী বিভাগ এটা 24-এ আসছে ঢাকা বোর্ডে, তো এটা একটু দেখে রাখো উপসর্গ কি 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 টাইপের হয়, ঠিক আছে। আমি অলরেডি জানি, আমরা দেখো উপসর্গ 3 প্রকার মেইনলি। একটা সংস্কৃত উপসর্গ, যেগুলো সংস্কৃত শব্দ থেকে হুবহু আসছে, সংস্কৃত উপসর্গ, ঠিক আছে, সংস্কৃত উপসর্গ। তাহলে এখানে হচ্ছে মোট 20টা উপসর্গ থাকে সংস্কৃত উপসর্গ, তুমি একবার করে পড়বা এগুলা, ঠিক আছে, প্র, পরা, অপ, সমনি, অব, অনুনি, উপসর্গগুলো একটু দেখে নিবা, সংস্কৃত উপসর্গগুলো একবার করে পড়বা। তারপর বাংলা উপসর্গ, বাংলা উপসর্গ মোট 21টা, ঠিক আছে, বাংলা উপসর্গ হচ্ছে 21টা। তাহলে এটা তোমার নর্মালি মনে থাকে না যে হচ্ছে কোনটা কত, মানে সংখ্যা কত, তাহলে তুমি মনে রাখতে পারো দেশি,
দেশি মানে কি? দেশি মানে হচ্ছে বেশি, ঠিক আছে? তুমি এভাবে মনে রাখো যে দেশি মানে হচ্ছে বেশি, দেশি হচ্ছে বেশি, বেশি কয়টা? 21টা, ঠিক আছে? বেশি কয়টা? বেশি হচ্ছে 21টা। তাহলে তুমি বাংলা উপসর্গ গুলো দেখবা যে এখানে হচ্ছে 21টা উপসর্গ আছে, ঠিক আছে? আচ্ছা, এবার বিদেশি উপসর্গ ধরো আরবি, ফার্সি, ইংরেজি, হিন্দি এইসব ভাষাতে কিছু কিছু উপসর্গ আসছে, ঠিক আছে? এগুলো হচ্ছে বিদেশি উপসর্গ। দর, না, নিম, ফি, বট, বে, বট, ঠিক আছে? একবার করে পড়বা। ফুল, হ্যাট, সাব, এই যে লাস্টে গুলো হ্যাট, সাব, এগুলো তো ইংরেজি ভাষা থেকে আসছে, ঠিক আছে? এগুলো হচ্ছে ইংরেজি উপসর্গ, মানে ওভারঅল হচ্ছে এটা বিদেশি উপসর্গ। ওকে, এরপর তুমি যাবা, এরপর দেখো এই যে এই প্রশ্নটা পরীক্ষা আসছে যে উপসর্গ কাকে বলে এবং তুমি জানো উপসর্গ কাকে বলে, সুন্দর করে আমরা লিখে দিছি। এবং প্র, অপ, আ, সমনি উপসর্গগুলো প্রত্যেকটি দ্বারা একটি করে শব্দ গঠন করো। তাহলে শব্দ গঠন করতে বলছে, তাহলে সুন্দর প্র দিয়ে তুমি প্রশংসা লিখে দিলা, ঠিক আছে? অপ দিয়ে অপরাধ, আ দিয়ে আগাছা, সম দিয়ে সমদিক, নি দিয়ে নিখুঁত। খুব সুন্দরভাবে তুমি তোমার ইচ্ছা মতো যে কোনো শব্দ তুমি সুন্দর করে লিখে দিবা, ঠিক আছে? এগুলো তো খুব ইজি, তুমি পারবা। ওকে, এরপর আসো, দেখো উপসর্গ কাকে বলে। অনু ও পরি উপসর্গ যুগে দুইটি করে শব্দ গঠন করো। স্লাইড তোমাদেরকে দিয়ে দিব, পিডিএফটা তোমাদেরকে দিয়ে দিব, চিন্তা করার কোনো কারণে। উপসর্গের যে ডেফিনেশনটা আমি তোমাকে প্রথমে বলছি সেটা তুমি লিখবা, সুন্দর করে সেটা লেখা আছে, ঠিক আছে? আমি তোমাকে যেটা প্রথমে বলছি যে উপসর্গ কাকে বলে, সুন্দর করে ডেফিনেশনটা তুমি লিখবা, ঠিক আছে? সুন্দর করে ডেফিনেশনটা তুমি লিখবা। এরপরে তোমার কাজ হচ্ছে কোথায়? এই তো এখানে। এরপর তোমার কাজ হচ্ছে যে এখানে উপসর্গগুলি গঠিত শব্দ অনু এবং পরি দুইটা করে করতে বলছে, যে করছে। অনুশীলন, অনুবাদ, অনুবাদ, পরিধেয়, পরিভ্রমণ, পরিত্যাগ। সো ভেরি ইজি, ঠিক আছে? খুবই সহজ, ঠিক আছে? খুবই সহজ। আচ্ছা, বিদেশি উপসর্গ ব্যবহার করে 5টি শব্দ গঠন করো। তাহলে বিদেশি উপসর্গ আমরা একটু আগে যেগুলো তোমাদেরকে দেখালাম, বিদেশি উপসর্গ, ঠিক আছে? বিদেশি উপসর্গ যেগুলো তোমাদের দেখালাম, এগুলো ইউজ করে তারা পাঁচটা তারা করতে বলছে, সুন্দর করে লেখা আছে দেখো। কারখানা, দরদাম, আম দিয়ে আমজনতা, বে দিয়ে বেয়াদব, খাস দিয়ে খাসমহল। তুমি সুন্দর করে 5, 6, 7টা তুমি সুন্দর মতো পড়ে ফেলবা, ঠিক আছে? পিডিএফ আছে, সুন্দর করে পড়ে ফেলবা। ওকে, তাহলে এটা হচ্ছে মোটামুটি উপসর্গ। উপসর্গ যদি আমি বলি যে একটা কথা তোমাকে অবশ্যই পড়তে হবে এবং এটা পরীক্ষার জন্য 100% ইম্পর্টেন্ট, এবং উপসর্গ থেকে এই প্রশ্নটা তুমি মাস্ট পড়ে যাবা। সেটা হচ্ছে কি, উপসর্গের অর্থবাচকতা নেই কিন্তু অর্থবোধকতা আছে। এইটা তোমাকে মাস্ট পড়তে হবে, এইটা হচ্ছে তোমার একদম ম্যান্ডেটরি কাজ, ঠিক আছে? এটা তোমাকে না পড়ে গেলে তোমার পাপ হবে। সহজ বাংলা, ঠিক আছে? তার মানে ইম্পর্টেন্স বোঝানোর জন্য বলতেছি, তো এটা তোমাকে অবশ্যই পড়তে পারতে হবে, ঠিক আছে? তাহলে উপসর্গ আমাদের শেষ। ওকে, উপসর্গ শেষ।